আসসালামু আলাইকুম। অনুপাত বিশ্লেষণের 5 নম্বরের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে 13 থেকে 16 পর্যন্ত অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথমে 13 নম্বর অঙ্কে বলা হয়েছে সজল ব্রাদার্স লিমিটেডের 31 ডিসেম্বর 2016 সালের নিম্নলিখিত তথ্য দেওয়া হলো। এখানে মূলধন এবং দায় সমূহের দিকে মূলধন এবং দায়গুলো দেওয়া আছে মোট 13 লক্ষ টাকা এবং সম্পদ সমূহের দিকে মোট সম্পদ দেওয়া আছে 13 লক্ষ টাকা। আর অন্যান্য তথ্যগুলোর মধ্যে দেওয়া আছে মোট বিক্রি দেওয়া আছে 12 লক্ষ টাকা, নিট লাভ দেওয়া আছে 3,30,000 টাকা, বিক্রয় ফেরত দেওয়া আছে 80,000 টাকা এবং বিক্রয় ফেরত বাটা দেওয়া আছে 20,000 টাকা। ক নম্বরে বলা হয়েছে কোম্পানির বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে বলা হয়েছে চলতি অনুপাত, দ্রুত অনুপাত এবং দায় মালিকানা অনুপাত নির্ণয় করো। এবং গ নম্বরে বলা হয়েছে বিনিয়োজিত মূলধনের উপর উপার্জন হার, বিনিয়োজিত মূলধনের আবর্তন হার এবং মূলধন গিয়ারিং অনুপাত নির্ণয় করো। চলতি অনুপাত, দ্রুত অনুপাত বের করার জন্য আমাদের যে তথ্য বের করতে হবে সেটা এখানে আমাদের আগে বের করে নিতে হবে। সেটা হলো চলতি সম্পদ, চলতি দায় এবং তড়িৎ সম্পদ। এগুলো অঙ্কের আগে বা অঙ্কের পাশে বা নিচে যে কোনো জায়গায় দেখে দিলেই হবে, সমস্যা নাই। প্রথমে আমরা এখানে চলতি সম্পদ বের করি। চলতি সম্পদগুলো দেওয়া আছে এখানে দেনাদার, ব্যাংক জমা এবং মজুত পণ্য, এই তিনটা কিন্তু আমাদের চলতি সম্পদ। তাহলে এই দেনাদার মানে প্রাপ্য হিসাব, দেনাদার আর প্রাপ্য হিসাব কিন্তু একই জিনিস। আর ব্যাংক জমা 3,20,000 টাকা ছিল আর মজুত পণ্য ছিল 1,80,000 টাকা। এই তিনটা যোগ করলে আমাদের মোট চলতি সম্পদের পরিমাণ বের হবে 7 লক্ষ টাকা। এবং চলতি দায়ের মধ্যে আছে এখানে পাওনাদার আর প্রতিহ হিসাব কিন্তু একই জিনিস। পাওনাদার আছে এবং আয়কর সঞ্চিতি আছে, মানে এই দুইটাই কিন্তু আমাদের চলতি দায়ের পরিমাণ। তাহলে এই দুইটা যোগ করলে আমাদের আসবে হলো 2 লক্ষ টাকা। তারপর আমাদের বের করতে হবে তড়িৎ সম্পদ। তড়িৎ সম্পদ বের করার নিয়ম হলো চলতি সম্পদ থেকে সমাপনী মূল পণ্য বাদ এবং অগ্রিম খরচ বাদ দিতে হবে। তাহলে এখানে আমাদের চলতি সম্পদের পরিমাণ ছিল 7 লক্ষ টাকা। এই 7 লক্ষ টাকা থেকে সমাপনী মূল পণ্য ছিল আমাদের, এখানে মূল পণ্য বলতে সমাপনী মূল পণ্যকে বোঝানো হয়েছে। এখানে মূল পণ্য আছে 1,80,000 টাকা এবং অগ্রিম খরচ কিন্তু অঙ্কে ছিল না এখানে, এই জন্য এখানে অগ্রিম খরচকে শূন্য ধরা হয়েছে। তাহলে 7 লক্ষ টাকা থেকে 1,80,000 টাকা বাদ দিলে আমাদের তড়িৎ সম্পদের পরিমাণ দাঁড়ায় 5,20,000 টাকা। এটাই কিন্তু আমাদের মোট তড়িৎ সম্পদের পরিমাণ। তাহলে আমাদের চলতি সম্পদ, চলতি দায় এবং তড়িৎ সম্পদ আমরা পেলাম। এখন আমাদের সূত্র বসে মান বসে দিলে ক্যালকুলেশন করে দিলে কি হয়ে যাবে। ক নম্বর বলছে বিনিয়োজিত মূলধনের পরিমাণ বের করো। তাহলে আমাদের বিনিয়োজিত মূলধনের যে সূত্র ছিল সেটা হলো মোট সম্পদ থেকে ভর সম্পদ বাদ এবং চলতি দায় বাদ। এখানে মোট সম্পদ ছিল 13 লক্ষ টাকা, এই যে মোট সম্পদ 13 লক্ষ টাকা, আর এখানে কোনো ভর সম্পদ নাই, মানে অলিক সম্পদ নাই। তার মানে এখানে ভর বা অলিক সম্পদকে আমরা শূন্য ধরবো এবং চলতি দায়ের পরিমাণ ছিল 2 লক্ষ টাকা, বাদ দিলে আমাদের মোট বের হবে 11 লক্ষ টাকা। আশা করি তোমরা এই বিনিয়োজিত মূলধনের পরিমাণটা বের করা বুঝতে পারছো। তারপর আমরা খ নম্বর বলছি চলতি অনুপাত। চলতি অনুপাতের সূত্র হলো পুরো চলতি সম্পদ নিচে চলতি দায়। আমরা চলতি সম্পদ বের করছিলাম 7 লাখ এবং চলতি দায় বের করছিলাম 2 লাখ। তাহলে এই মানগুলো এখানে বসে দিলেই আমাদের কোনো অঙ্ক হয়ে যাবে। তারপর দ্রুত অনুপাতের সূত্র হলো উপরে তারল্য সম্পদ নিচে চলতি দায়। তারল্য সম্পদের সূত্র হলো এখানে তারল্য সম্পদ, তারল্য আর তড়িৎ কিন্তু একই জিনিস। এখানে আমাদের কিন্তু তারল্য না লিখে তড়িৎ লিখে সবচেয়ে সুবিধা হয়। তারল্য সম্পদের পরিমাণ ছিল 5,20,000 টাকা আর চলতি দায়ের পরিমাণ ছিল 2 লক্ষ টাকা। তার মানে এখানে মান বসে ক্যালকুলেশন দিলেই কিন্তু আমাদের এই দ্রুত অনুপাতের সূত্রটা বের হয়ে যাবে। আমরা জানি এই দ্রুত অনুপাতের সূত্র কিন্তু নাম কিন্তু অনেকগুলো আছে, যেমন দ্রুত অনুপাত, তড়িৎ অনুপাত, তারল্য অনুপাত, অ্যাসিড টেস্ট অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত, এগুলো সবই কিন্তু একই কথা, ঠিক আছে। আমাদের সূত্র কিন্তু সেম, শুধু মানটা বসে ক্যালকুলেশন করে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তারপর আমরা দেখতে হবে দায় মালিকানা অনুপাত। দায় মালিকানা অনুপাতের সূত্র হলো উপরে বহির্দায় নিচে মালিকানা তহবিল। বহির্দায় বের করার সূত্র হলো চলতি দায়ের সাথে দীর্ঘমেয়াদী দায় যোগ করলেই আমাদের কিন্তু বহির্দায়ের পরিমাণটা বের হয়ে যাবে। এখানে আমাদের চলতি দায় ছিল 2 লক্ষ টাকা আর দীর্ঘমেয়াদী দায় ছিল এখানে দুইটা আছে, দেখা যায় ঋণপত্র এবং বন্ধকি ঋণ, এই দুইটা কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী দায়। তার মানে এই দুইটা যদি আমরা যোগ করে দিই, যোগ করে দিলে কিন্তু আমাদের মোট বহির্দায়ের পরিমাণটা বের হয়ে যাবে 50,000 আর 1 লাখ, তার মানে আমাদের 1,50,000 টাকা। তাহলে আমাদের এই চলতি দায়ের সাথে যদি আমরা 1,50,000 টাকা যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের মোট বহির্দায়ের পরিমাণটা বের হয়ে যাবে। এই দেখো এখানে মোট বহির্দায়ের পরিমাণ বের হয়ে যাবে 3,50,000 টাকা। আর মালিকানা তহবিলের সূত্র হলো মোট সম্পদ থেকে ভর সম্পদ বাদ দিয়ে বহির্দায় বাদ। এখানে মোট সম্পদ ছিল 13 লক্ষ টাকা, এই যে 13 লক্ষ টাকা ছিল মোট সম্পদ, সেখান থেকে আমাদের ভর সম্পদ বাদ দেবো। এখানে কিন্তু কোনো ভর সম্পদ বা অলিক সম্পদ নাই, এই জন্য বাদ দেওয়া হয় নাই, শূন্য ধরা হয়েছে। এবং বহির্দায়ের পরিমাণ ছিল 3,50,000 টাকা, এই জন্য 13 লক্ষ টাকা থেকে 3,50,000 টাকা বাদ দিলেই আমাদের বের হবে 9,50,000 টাকা। এটাই কিন্তু আমাদের মালিকানা তহবিলের পরিমাণ। তারপরে
এই বইয়ের দায়ের টাকা এবং মালিকানা তহবিলের টাকা এই মানগুলো এই সূত্রের মধ্যে বসে দিলেই আমাদের কিন্তু এই দায় মালিকানা অনুপাতের মানটা বের হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। গ নাম্বার বলছে যে বিনিয়োজিত মূলধন আয় অনুপাত নির্ণয় করো। বিনিয়োজিত মূলধন আয় অনুপাতের সূত্র হলো উপরে নিট লাভ নিচে বিনিয়োজিত মূলধন ইনটু 100। তাহলে এখানে বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত, এখানে নিট লাভ কিন্তু বের করছিলাম, আর বিনিয়োজিত মূলধন কিন্তু আমরা ক নাম্বারে বের করছিলাম। নিট লাভ কিন্তু অঙ্কে দেওয়া আছে, যে নিট লাভ দেখো 3,30,000 দেওয়া আছে, আর বিনিয়োজিত মূলধন কিন্তু আমরা ক নাম্বারে বের করছিলাম, এই যে বিনিয়োজিত মূলধন 11 লক্ষ টাকা। এখন ওই মানগুলো এই সূত্রের মধ্যে বসিয়ে ক্যালকুলেশন করে দিলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তারপর আমরা আসি বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত। এই বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাতের সূত্র হলো উপরে নিট বিক্রয় নিচে হলো বিনিয়োজিত মূলধন। বিনিয়োজিত মূলধন আমরা ক নাম্বারে বের করছিলাম 11 লক্ষ টাকা, আর শুধুমাত্র আমাদের নিট বিক্রয়টা বের করতে হবে। নিট বিক্রয় সূত্র হলো বিক্রয় থেকে বিক্রয় ফেরত এবং বিক্রয় বাটা বাদ। এখানে কিন্তু বিক্রয় ফেরত 80,000 টাকা এবং বিক্রয় বাটা কিন্তু 20,000 দেওয়া ছিল। তার মানে আমাদের মোট বিক্রয় থেকে বিক্রয় ফেরত এবং বিক্রয় বাটা বাদ দিলেই আমাদের কিন্তু নিট বিক্রয় বের হয়ে যাবে। যদি অঙ্কের মধ্যে বিক্রয় ফেরত এবং বিক্রয় বাটা না থাকতো তখন কিন্তু আমাদের এই মোট বিক্রয়কে নিট বিক্রয় ধরতে হইতো। এখন আমাদের এই মানগুলো এই সূত্রের মধ্যে বসে ক্যালকুলেশন করে দিলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। আশা করি তোমরা এই বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাতটা বুঝতে পারছো। এরপর আমাদের দেখতে হবে মূলধন গিয়ারিং অনুপাত। মূলধন গিয়ারিং অনুপাত কিন্তু আমরা সবাই জানি, এই যে সূত্র হলো উপরে হলো স্থির খরচযোগ্য তহবিল, নিচে হলো সাধারণ শেয়ার মালিকানা তহবিল। প্রথমে আমাদের স্থির খরচযোগ্য তহবিলটা বের করতে হবে। স্থির খরচযোগ্য তহবিলের মধ্যে আছে দীর্ঘমেয়াদী ঋণ এবং অগ্রাধিকার শেয়ার মূলধন, এই দুটো যোগ করলে কিন্তু আমাদের স্থির খরচযোগ্য তহবিলটা বের হয়ে যাবে। আর এখানে দীর্ঘমেয়াদী ঋণ কিন্তু দুইটা ছিল, একটা 10% ঋণপত্র আর একটা হলো 12% বন্ধকি ঋণ ছিল, এবং অগ্রাধিকার শেয়ার মূলধন ছিল অঙ্কের মধ্যে। দেখো এই যে অগ্রাধিকার শেয়ার মূলধন, তার মানে এখানে মোট 3টা আসবে। এই 3টা যোগ করলে আমাদের মোট মান আসবে হলো 3,50,000 টাকা, কারণ এখানে আমাদের অগ্রাধিকার শেয়ার মূলধন ছিল 2 লক্ষ টাকা, আর 10% ঋণপত্র ছিল 50,000 টাকা, আর 10% বন্ধকি ঋণ ছিল 1 লক্ষ টাকা। স্থির খরচযোগ্য তহবিল বের হবে 3,50,000 টাকা। এখন সাধারণ শেয়ার মালিকানা তহবিল বের করবো। সাধারণ শেয়ার মালিকানা তহবিলের সূত্র হলো মালিকানা তহবিল থেকে অগ্রাধিকার শেয়ার মূলধন বাদ। যেহেতু এখানে সাধারণ শেয়ার কথা লেখা আছে, এই জন্য অবশ্যই অগ্রাধিকার শেয়ার মূলধনটা বাদ দিতে হবে মালিকানা তহবিল থেকে। মালিকানা তহবিল বের করা হয়েছিল 9,50,000 টাকা, সেখান থেকে যে অগ্রাধিকার শেয়ার মূলধন ছিল 2 লক্ষ টাকা, সেটা বাদ দিলেই আমাদের কিন্তু সাধারণ শেয়ার মালিকানা তহবিলটা বের হয়ে যাবে। তাহলে স্থির খরচযোগ্য তহবিল পেলাম 3,50,000 টাকা, আর সাধারণ শেয়ার মালিকানা তহবিল পেলাম হলো 7,50,000 টাকা। এখন এই মানগুলো এই যে সূত্রের মধ্যে বসে দিয়ে ক্যালকুলেশন করে দিলে কিন্তু আমাদের এই মূলধন গিয়ারিং অনুপাতের মানটা বের হয়ে যাবে। আশা করি তোমরা এই 13 নম্বর অঙ্কটা সম্পূর্ণ বুঝতে পারছো। 14 নম্বর অঙ্কে বলা হয়েছে হাসান লিমিটেডের 2018 সালের নিম্নলিখিত তথ্য দেওয়া হলো। এখানে মূলধন এবং দায় সমূহ দেওয়া আছে। মোট দায় এবং মূলধন দেওয়া আছে 5,26,000 টাকা, এবং সম্পদ সমূহের দিকে মোট সম্পদ দেওয়া আছে 5,26,000 টাকা। আর নিচে দেওয়া আছে প্রারম্ভিক মূল পণ্য 30,000 টাকা, বিক্রয় দেওয়া আছে 4,50,000 টাকা, ব্র্যাকেটে দেওয়া আছে 80% ধারে। তার মানে এই 4,50,000 টাকার মোট পণ্য বিক্রয়ের মধ্যে 80% ধারে আর বাকি 20% হলো নগদে। আর বিক্রয়ের উপর মোট লাভের হার হলো 20%, মানে এখানে যা বিক্রি করছে তার 20% হলো লাভের পরিমাণ। প্রথমে আমাদের বের করতে হবে চলতি অনুপাত। চলতি অনুপাত আমরা সূত্র সবাই জানি। চলতি অনুপাতের সূত্র হলো উপরে চলতি সম্পদ নিচে চলতি দায়। তাহলে এখানে আমরা চলতি সম্পদ প্রথমে বের করছি এবং চলতি দায় প্রথমে বের করলাম এখানে। তাহলে এখানে চলতি সম্পদ কি কি আছে দেখো তো। সমাপনী মূল পণ্য, প্রাপ্য হিসাব, হাতে নগদ এবং অগ্রিম ব্যয়। তার মানে এই যে চারটা, এই চারটাই কিন্তু আমাদের চলতি সম্পদের পরিমাণ। এই 4টা টাকা যোগ করলে আমাদের মোট মান আসবে হলো 1,21,000 টাকা। এটাই কিন্তু আমাদের মোট চলতি সম্পদের পরিমাণ। তারপর আমাদের দেখতে হবে চলতি দায়ের পরিমাণ কত। এখানে চলতি দায় দেওয়া আছে ব্যাংক জমাতিরিক্ত, প্রদেয় হিসাব এবং বকেয়া খরচ। এই তিনটা যোগ করলে আমাদের কিন্তু মোট চলতি দায়ের পরিমাণটা বের হয়ে যাবে। এই 3টা যোগফল আসবে হলো 91,000 টাকা। এখন চলতি সম্পদ এবং চলতি দায় এই মানটা আমরা চলতি অনুপাতে যে সূত্র ছিল সূত্রের মধ্যে বসে দিয়ে ক্যালকুলেশন করে দিলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। খ নাম্বার বলছে যে চলতি মূলধন অনুপাত এবং ত্বরিত অনুপাত নির্ণয় করো। চলতি মূলধন অনুপাতের সূত্র হলো উপরে চলতি মূলধন এবং নিচে হলো চলতি দায়। আমরা জানি চলতি মূলধন অনুপাত এবং কার্যকরী মূলধন অনুপাত কিন্তু একই কথা, শুধু নামটা ভিন্ন। এখানে যে নাম থাকবে সেই নামটা আমরা উপর ব্যবহার করব। এখানে যদি কার্যকরী মূলধন লেখা থাকে তাহলে এখানে কার্যকরী মূলধন লিখবো, আর এখানে চলতি মূলধন লেখা থাকলে এখানে চলতি মূলধন লিখবো, আর নিচে কিন্তু সবসময় চলতি দায় হবে। এখানে চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে কিন্তু আমাদের কার্যকরী মূলধন বা চলতি মূলধনের পরিমাণটা বের হয়ে যাবে। এখানে চলতি মূলধন ছিল, আমার চলতি সম্পদ ছিল 1,21,000 টাকা এবং চলতি দায় ছিল 91,000 টাকা। তার মানে এই 1,21,000 টাকা থেকে যদি আমি 91,000 বাদ দিই তাহলে আমাদের কিন্তু এই চলতি মূলধনটা বের হয়ে যাবে। আর চলতি দায় ছিল আমাদের 91,000 টাকা। তার মানে এটা থেকে বিয়োগ করে যে মানটা আসবে সেই মানকে 91,000 ভাগ করলে আমাদের কিন্তু এই চলতি মূলধন অনুপাতের মানটা বের হয়ে যাবে।
তড়িৎ অনুপাত। তড়িৎ অনুপাতের সূত্র হলো উপরে তরল সম্পদ নিচে চলতি দায়। তাহলে আমাদের বের করতে হবে তরল সম্পদ। তরল সম্পদ বের করার সূত্র হলো চলতি সম্পদ থেকে সমাপনী মূল পণ্য এবং অগ্রিম খরচ বাদ দিতে হবে। এখানে আমাদের চলতি সম্পদের পরিমাণ ছিল 1,21,000 টাকা আর সমাপনী মূল পণ্যের মান ছিল 52,500 টাকা আর অগ্রিম ব্যয়ের মান ছিল 5,000 টাকা। তার মানে এগুলো আমাদের এখানে বাদ দিলেই আমাদের তরল সম্পদের পরিমাণ বের হবে 63,500 টাকা। এখন আমাদের তরল অনুপাতের যে সূত্র ছিল সেই সূত্রের মধ্যে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে দিলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। আশা করি তোমরা এই খ নাম্বারটা বুঝতে পারছো। গ নাম্বার বলছে যে মজুদ আবর্তন অনুপাত এবং প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত নির্ণয় করো। মজুদ আবর্তন অনুপাতের সূত্র হলো উপরে বিক্রিত পণ্যের ব্যয় নিচে হলো গড় মজুদ। আর বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র হলো বিক্রি থেকে মোট লাভ বাদ দিলে কিন্তু আমাদের বিক্রিত পণ্যের ব্যয়টা বের হয়ে যাবে। এখানে আমরা কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়টা বের করছি যে মোট বিক্রি থেকে মোট লাভ বাদ দিলে কিন্তু আমাদের বিক্রিত পণ্যের ব্যয়টা বের হয়ে যাবে। এখানে মোট বিক্রি ছিল 4,50,000 টাকা আর লাভ ছিল এই 4,50,000 টাকার 20%, এই যে 20% লাভ, এই যে মোট লাভ হলো বিক্রয়ের 20%। তার মানে বিক্রয় যা করবে, এই বিক্রয় যা করছে তার 20%, বিক্রি করছিল 4,50,000, এই 4,50,000 টাকার 20% ধরলে কিন্তু আমাদের মোট লাভের পরিমাণটা বের হয়ে যাবে। তাহলে 4,50,000 থেকে এটার 20% করার পর যে টাকাটা বের হবে বাদ দিলে আমাদের কিন্তু 3,60,000 টাকা বের হবে। এটা কিন্তু আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ। আর গড় মজুদ বের করার নিয়ম হলো প্রারম্ভিক মূল পণ্য যোগ সমাপনী মূল পণ্য, দুইটাকে যোগ করে দুইটা ভাগ করতে হবে। এখানে প্রারম্ভিক মূল পণ্য ছিল 30,000 টাকা আর সমাপনী মূল পণ্য ছিল 52,500 টাকা। এই দুইটা যোগ করে দুইটা ভাগ করলে আমাদের মান আসবে 41,250 টাকা। এটাই কিন্তু আমাদের গড় মজুদের পরিমাণ। তারপর আমরা আসি নির্ধারে বিক্রয় পরিমাণ। নির্ধারে বিক্রয় পরিমাণ হলো এখানে মোট বিক্রি করছে 4,50,000 টাকা আর ধারে হলো 80%। তার মানে এই 4,50,000 টাকাকে 80% করলেই কিন্তু আমাদের ধারে বিক্রয় পরিমাণটা বের হয়ে যাবে 3,60,000 টাকা। কারণ এই তথ্যগুলো কিন্তু আমাদের অঙ্কের সূত্রের মধ্যে লাগবে। তাহলে আমাদের মজুদ আবর্তনের সূত্র উপরে বিক্রিত পণ্যের ব্যয় নিচে গড় মজুদ। তাহলে আমরা এখানে বিক্রিত পণ্যের ব্যয় বের করছিলাম 3,60,000 টাকা আর গড় মজুদ বের করছিলাম হলো 41,250 টাকা। এখানে মানটা বসে ক্যালকুলেশন দিলে কিন্তু আমাদের এই মানটা বের হয়ে যাবে। প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত এর সূত্র হলো উপরে নির্ধারে বিক্রয় নিচে গড় প্রাপ্য হিসাব প্লাস গড় প্রাপ্য নোট। নির্ধারে বিক্রয় পরিমাণ কিন্তু আমরা এখানে বের করেছিলাম 3,60,000 টাকা আর গড় প্রাপ্য হিসাব, এখানে প্রাপ্য হিসাব দেওয়া আছে হলো 27,500, এখানে কিন্তু প্রারম্ভিক দেওয়া নাই। তার মানে এই সমাপনী প্রাপ্য হিসাবকে আমাদের গড় প্রাপ্য হিসাব ধরতে হবে, তখন কিন্তু আর দুইটা ভাগ করতে হবে না। তার মানে 27,500 টাকা হলো আমাদের গড় প্রাপ্য হিসাব আর এখানে গড় প্রাপ্য নোট নাই, এই জন্য আমাদের গড় প্রাপ্য নোটটাকে 0 ধরা হয়েছে এখানে। তাহলে আমাদের যে সূত্র ছিল সেই সূত্রের মধ্যে এই মানগুলো বসে ক্যালকুলেশন করে দিলে কিন্তু আমাদের এই গড় প্রাপ্য হিসাবের মানটা বের হয়ে যাবে। আশা করি তোমরা এই 14 নম্বর অঙ্কটা সম্পূর্ণ বুঝতে পারছো। তারপর 15 নম্বর অঙ্কে বলা হয়েছে যে আবরাজ লিমিটেড এর 2017 সালের নিম্নলিখিত তথ্য দেওয়া হলো। এখানে মূলধন দায়ের দিকে মূলধন দায়ের পরিমাণ দেওয়া আছে 12,05,500 টাকা এবং সম্পদ দিকে মোট সম্পত্তির পরিমাণ দেওয়া আছে 12,05,500 টাকা। আর অন্যান্য তথ্যাবলীর মধ্যে দেওয়া আছে মোট বিক্রি দেওয়া আছে 9 লক্ষ টাকা, যার মধ্যে 60% ধারে আর বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 5,30,000 টাকা এবং পরিচালন ব্যয় দেওয়া আছে 42,000 টাকা। কোম্পানি 25% হারে আয়কর প্রদান করে থাকেন। এখানে ক নম্বর বলছে যে অলিক সম্পত্তির পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে বলা হয়েছে চলতি অনুপাত এবং কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো এবং গ নম্বরে বলা হয়েছে বিনিয়োজিত মূলধন আয় অনুপাত এবং বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা ক নম্বরে অলিক সম্পত্তির পরিমাণটা নির্ণয় করব। এখানে অলিক সম্পত্তির পরিমাণ ছিল এই যে প্রাথমিক খরচাবলী আর অবলক্ষকের দোস্তরি, এই দুইটা কিন্তু আমাদের অলিক সম্পদ বা বড় সম্পদ, এই দুটো যোগ করলে আমাদের মোট অলিক সম্পত্তির পরিমাণটা বের হয়ে যাবে 77,500 টাকা। খ নম্বর বলছে যে চলতি অনুপাত নির্ণয় করো। উপরে চলতি সম্পদ নিচে চলতি দায়। আমরা সবাই জানি চলতি অনুপাতের সূত্র হলো উপরে চলতি সম্পদ নিচে চলতি দায়। এখন আমাদের চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণটা বের করতে হবে। আমি শুরুতেই কিন্তু চলতি সম্পদের পরিমাণ এবং চলতি দায়ের পরিমাণটা বের করছি। এখানে মোট চলতি সম্পদের পরিমাণ হলো নগদ তহবিল, মজুত পণ্য, প্রাপ্য হিসাব, এই তিনটা যোগ করলে কিন্তু আমাদের মোট চলতি সম্পদের পরিমাণটা বের হয়ে যাবে 4,40,000 টাকা। এবার আমাদের বের করতে হবে চলতি দায়ের পরিমাণ। চলতি দায়ের পরিমাণ দেওয়া আছে এখানে প্রদেয় হিসাব, প্রদেয় নোট, ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া মজুরি। তার মানে এই চারটাই কিন্তু আমাদের চলতি দায়ের পরিমাণ। এই চারটা যোগ করলে কিন্তু আমাদের মোট মান বের হবে 3,56,000 টাকা। তাহলে চলতি সম্পদ এবং চলতি দায় যখন আমাদের বের করলাম তখন এই মানগুলো আমাদের এই চলতি অনুপাতের যে সূত্র ছিল সেই সূত্রের মধ্যে মানটা বসিয়ে ক্যালকুলেশন করে দিলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। এবার আমাদের বের করতে হবে অ্যাসিড টেস্ট অনুপাত। আমরা জানি তরল অনুপাত, তড়িৎ অনুপাত, অ্যাসিড টেস্ট অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত এগুলো কিন্তু একই কথা। অ্যাসিড টেস্ট অনুপাতের সূত্র হলো উপরে তরল সম্পদ নিচে চলতি দায়। আমরা কিন্তু এখানে তরল সম্পদটা বের করব আর তরল সম্পদ বের করার নিয়ম হলো চলতি সম্পদ থেকে সমাপনী মূল পণ্য এবং অগ্রিম ব্যয় বাদ। এখানে চলতি সম্পদের পরিমাণ ছিল হলো 4,40,000 টাকা যেটা আমরা বের করছি এখানে, আর সমাপনী মূল পণ্য ছিল এখানে এই যে শুধু মজুত পণ্য বলতে সমাপনী মূল পণ্যকে বোঝানো হয় 70,000 টাকা। আর এখানে অগ্রিম
ব্যয়ের পরিমাণ কিন্তু অঙ্কে ছিল না, এখানে কিন্তু কোনো অগ্রিম খরচের পরিমাণ নাই, এখানে অগ্রিম খরচের পরিমাণটা এই জন্য 0 ধরা হয়েছে। এখন 4,40,000 টাকা থেকে এই সমপরিমাণ উৎপন্ন টাকা বাদ দিলেই কিন্তু আমাদের এই তরল সম্পদের পরিমাণটা বের হয়ে যাবে 3,70,000 টাকা। এখন চলতি দায়ের পরিমাণ ছিল 3,56,000 টাকা আর তরল সম্পদ হলো 3,70,000 টাকা। এসিড টেস্টে যে অনুপাতের সূত্র ছিল সেই সূত্রের মধ্যে এই মান দুটো বসে দিলেই আমাদের কিন্তু এই এসিড টেস্টের অনুপাতের মানটা বের হয়ে যাবে। এরপর আমাদের বের করতে হবে কার্যকরী মূলধন অনুপাত। কার্যকরী মূলধন অনুপাতের সূত্র হলো উপরে কার্যকরী মূলধন, নিচে হলো চলতি দায়। কার্যকরী মূলধন বের করার নিয়ম হলো চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ। চলতি সম্পদের পরিমাণ ছিল 4,40,000 এবং চলতি দায়ের পরিমাণ ছিল 3,56,000 টাকা। তার মানে এই 4,40,000 টাকা থেকে 3,56,000 টাকা বাদ দিলেই আমাদের কিন্তু কার্যকরী মূলধনটার পরিমাণটা বের হয়ে যাবে। তাকে চলতি দায় দিয়ে ভাগ দিলেই কিন্তু আমাদের এই কার্যকরী মূলধনের অনুপাতটা বের হয়ে যাবে। আর চলতি দায় কিন্তু আমরা সহজে বের করছিলাম, এখানে 3,56,000 টাকা বের করছিলাম। গ নাম্বার বলছে যে বিনিয়োজিত মূলধন আয় অনুপাত নির্ণয় করো। বিনিয়োজিত মূলধন আয় অনুপাতের সূত্র উপরে নিট লাভ, নিচে বিনিয়োজিত মূলধন। এখানে আমাদের নিট লাভের পরিমাণটা বের করতে হবে। নিট লাভ বের করার সূত্র হলো নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ এবং পরিচালন ব্যয় বাদ দিতে হবে। কারণ নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে, এটুকু বাদ দিলে আমাদের কিন্তু মোট লাভ বের হবে। আর মোট লাভ থেকে যদি আমরা পরিচালন ব্যয় বাদ দেই তখনই কিন্তু আমাদের নিট লাভটা বের হয়ে যাবে। এখানে নিট বিক্রয় ছিল আমাদের 9 লক্ষ টাকা আর বিক্রিত পণ্যের ব্যয় ছিল 5,30,000 টাকা আর পরিচালন ব্যয় ছিল আমাদের 42,000 টাকা। তার মানে এই 9 লক্ষ টাকা থেকে 5,30,000 টাকা এবং 42,000 টাকা বাদ দিলেই আমাদের কিন্তু নিট লাভের পরিমাণটা বের হয়ে যাবে 3,28,000 টাকা। এখন এই নিট লাভের পরিমাণকে আমাদের এখানে ভাগ করে দিলেই মানটা বসে ক্যালকুলেশন করে দিলে অঙ্কটা হয়ে যাবে। আর এখানে বিনিয়োজিত মূলধন কিন্তু আমরা আগের মতো বের করব। আর বিনিয়োজিত মূলধন বের করার সূত্র হলো মোট সম্পদ থেকে বড় সম্পদ বাদ আর এবং চলতি দায় বাদ। তাহলে মোট সম্পদ ছিল আমাদের 12,05,500, যেটা অঙ্কের শুরুতেই ছিল, যেখানে ডাকের মধ্যে মোট সম্পদের পরিমাণ 12,05,500 আর বড় সম্পদের পরিমাণ কিন্তু আমরা ক নাম্বার বের করছিলাম যে অলিক সম্পদের পরিমাণ আর বড় সম্পদ কিন্তু একই জিনিস 77,500 টাকা। তাহলে 12,05,500 টাকা থেকে 77,500 বাদ এবং চলতি দায় ছিল 3,56,000 টাকা ছিল, 3,56,000 টাকা। তাহলে এগুলো বিয়োগ করে দিলেই আমাদের মোট বিনিয়োজিত মূলধনের পরিমাণ বের হবে 7,72,000 টাকা। তাহলে আমাদের এখন বিনিয়োজিত মূলধন আয় অনুপাতের যে সূত্র ছিল সেই সূত্রের মধ্যে নিট লাভের টাকা এবং বিনিয়োজিত মূলধনের টাকা মানটা বসে দিলেই ক্যালকুলেশনটা হয়ে যাবে। তারপর আমাদের বের করতে হবে বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত। এই বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাতের সূত্র হলো উপরে নিট বিক্রয়, নিচে হলো বিনিয়োজিত মূলধন। নিট বিক্রয় কিন্তু আমাদের 9 লক্ষ টাকা ছিল আর বিনিয়োজিত মূলধন কিন্তু আমরা এখানে বের করছিলাম 7,72,000 টাকা। তার মানে 9 লক্ষ টাকাকে 7,72,000 দিয়ে ভাগ করলেই কিন্তু আমাদের বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাতটা বের হয়ে যাবে। আশা করি তোমরা এই 15 নম্বর অঙ্কটা সম্পূর্ণ বুঝতে পারছো। 16 নম্বর অঙ্কে বলা হয়েছে নৌসিন লিমিটেড এর 2019 সালে নিম্নলিখিত তথ্য দেওয়া হলো। এখানে মূলধন এবং দায়ের দিকে মূলধন এবং দায়ের পরিমাণ দেওয়া আছে মোট 28,50,000 টাকা এবং সম্পদ দিকে মোট সম্পত্তির পরিমাণ দেওয়া আছে 28 লক্ষ টাকা। বছরে বিক্রয় পরিমাণ ছিল 40 লাখ টাকা। ক নাম্বার বলছে যে বিনিয়োজিত মূলধন নির্ণয় করো। খ নাম্বার বলা হয়েছে চলতি অনুপাত, তড়িৎ অনুপাত নির্ণয় করো এবং উভয় অনুপাতের মন্তব্য করো এবং দায় মালিকের অনুপাত এবং মূলত আবর্তন অনুপাত নির্ণয় করে মন্তব্য করো। এখানে আমাদের ক নাম্বারে প্রথমে বিনিয়োজিত মূলধনের পরিমাণটা বের করব। আর বিনিয়োজিত মূলধন পরিমাণ বের করার সূত্র হলো মোট সম্পদ থেকে অলিক সম্পদ বাদ, সেখান থেকে চলতি দায় বাদ। তাহলে এখানে মোট সম্পদ ছিল 28,50,000 টাকা আর এখানে মোট বড় সম্পদ কিন্তু বা অলিক সম্পদ কিন্তু অঙ্ক ছিল না। দেখো এখানে কোনো বড় বা অলিক সম্পদ নাই, এই জন্য 0 ধরা হয়েছে। আর চলতি দায়ের পরিমাণ দেওয়া আছে হলো 5,50,000 টাকা। এখানে চলতি দায় বের করছে। এখানে দেখো এই যে চলতি দায় ছিল এখানে প্রদেয় হিসাব এবং প্রদেয় নোট, এই দুইটা যোগ করলে কিন্তু আমাদের চলতি দায় বের হবে মোট 5,50,000 টাকা। তাহলে আমাদের বিনিয়োজিত মূলধনের যে সূত্র ছিল সেই সূত্রের মধ্যে এই মানগুলো বসিয়ে ক্যালকুলেশন দিলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। খ নাম্বার বলছে যে চলতি অনুপাত এবং তড়িৎ অনুপাত নির্ণয় করে উভয় অনুপাতের মন্তব্য করো। তাহলে আমরা চলতি অনুপাতের সূত্র ছিল উপরে চলতি সম্পদ, নিচে চলতি দায়। আর চলতি সম্পদ কিন্তু আমরা এখানে বের করছি। দেখো চলতি সম্পদ আমাদের এখানে আসলে মজুত পণ্য, প্রাপ্য হিসাব এবং নগদ তহবিল, এই তিনটা যোগ করলে কিন্তু আমাদের মোট সম্পত্তির পরিমাণটা বের হয়ে যাবে। আর চলতি দায় কিন্তু আমি একটু আগে বললাম যে চলতি দায় হলো এই দুইটা 3,50,000 টাকা এবং 2 লাখ টাকা, দুটো যোগ করলে আমাদের আসবে মোট 5,50,000 টাকা চলতি দায়ের পরিমাণ। আর তরল সম্পদ বের করার সূত্র হলো চলতি সম্পদ থেকে সমপরিমাণ উৎপন্ন বাদ। এখানে শুধু মজুত পণ্য বলতে সমপরিমাণ উৎপন্নকে বোঝানো হয়েছে আর এখানে অগ্রিম ব্যয় বাদ দিতে হবে। তাহলে চলতি সম্পদ ছিল 13,50,000 টাকা, এই যে 13,50,000 টাকা আর সমপরিমাণ উৎপন্ন ছিল 4 লাখ টাকা। এই যেখানে সমপরিমাণ উৎপন্ন ছিল 4 লাখ টাকা। অগ্রিম ব্যয় নাই, এই যেখানে কিন্তু আমাদের কোনো অগ্রিম খরচ, অগ্রিম বেতন, অগ্রিম ভাড়া, অগ্রিম বীমা এগুলো কিন্তু কিছু নাই এখানে, এই জন্য এখানে কোনো অগ্রিম ব্যয় বাদ দেওয়া হয় নাই বা 0 ধরা হয়েছে। তাহলে আমাদের এই 13,50,000 টাকা থেকে 4 লক্ষ টাকা বাদ দিলেই আমাদের কিন্তু মোট 9,50,000 টাকা বের হবে। এটাই কিন্তু আমাদের তরল সম্পদের পরিমাণ।
এখন আমাদের চলতি সম্পদ, চলতি দায় এবং তরল সম্পদ, এই তিনটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা অঙ্কের মধ্যে প্রায় তিনটা জিনিস লাগেই। এই জন্য এগুলো আমরা আগে বের করে নিছি। এখন শুধু মান বসে দিব। চলতি অনুপাতে যে সূত্র ছিল সেই সূত্রের মধ্যে এই চলতি সম্পদ এবং চলতি দায়ের মানটা বসে গেলে সেগুলো দিলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। তারপর আমাদের বের করতে হবে তড়িৎ অনুপাত। তড়িৎ অনুপাতের সূত্র হলো উপরে তরল সম্পদ, নিচে চলতি দায়। আর তরল সম্পদ কিন্তু আমরা এখানে বের করছিলাম 9,50,000 টাকা, তাকে চলতি দায় দ্বারা ভাগ করলেই কিন্তু আমাদের এই তরল অনুপাতের সূত্রটা মানটা বের হয়ে যাবে। গ নাম্বার বলা হচ্ছে দায় মালিকের অনুপাত নির্ণয় করো। আর দায় মালিকের অনুপাতের সূত্র আমরা সবাই জানি, উপরে বইয়ের দায়, নিচে মালিকানা তহবিল। আর বইয়ের দায় বের করার সূত্র হলো চলতি সম্পদের সাথে দীর্ঘমেয়াদী দায়গুলো যোগ করলেই আমাদের কিন্তু বইয়ের দায় পরিমাণটা বের হয়ে যাবে। এখানে কিন্তু চলতি দায় পরিমাণ ছিল 5,50,000 টাকা, আর দীর্ঘমেয়াদী দায় বলতে এখানে 10% ঋণপত্রকে বোঝানো হয়েছে। তাহলে 5,50,000 টাকার সাথে এই 10% ঋণপত্র যোগ করে দিলেই আমাদের কিন্তু মোট বইয়ের দায়ের পরিমাণটা বের হবে 10,50,000 টাকা। আর মালিকানা তহবিলের সূত্র হলো মোট সম্পদ থেকে বহার সম্পদ বাদ দিয়ে সেখান থেকে বইয়ের দায় বাদ দিতে হবে। মোট সম্পদ ছিল 28,50,000 টাকা, এই যে মোট সম্পদ ছিল 28,50,000 টাকা, সেখান থেকে আমাদের বহার সম্পদ কিন্তু আমাদের ছিল না, আর বইয়ের দায় বের করেছিল আমরা 10,50,000 টাকা। এখন 28,50,000 টাকা থেকে এই 10,50,000 টাকা বাদ দিলে আমাদের বের হবে হলো 18 লক্ষ টাকা। এটাই কিন্তু আমাদের মালিকানা তহবিল। এখন দায় মালিকের অনুপাতের যে সূত্র ছিল সেই সূত্রের মধ্যে এই মান দুটো বসে দিলেই আমাদের কিন্তু এই দায় মালিকের অনুপাতের মানটা বের হয়ে যাবে। মজুদ আবদ অনুপাতের সূত্রের উপরে বিক্রয় নিয়েছিল গড় মজুদ। তাহলে এখানে বিক্রয় দেওয়া ছিল 40 লক্ষ টাকা। নিট বিক্রয়, এখানে কিন্তু আমাদের বিক্রয় না লিখে নিট বিক্রয় লিখলে সবচেয়ে ভালো হয়। নিট বিক্রয় কথাটা লিখবা। আর গড় মজুদ দেওয়া ছিল 4 লক্ষ টাকা। এখানে কিন্তু প্রারম্ভিক সমাপনী মূল পণ্য দেওয়া ছিল না, এখানে শুধু এখানে কিন্তু প্রারম্ভিক মূল পণ্য দেওয়া ছিল না, শুধুমাত্র সমাপনী মূল পণ্য দেওয়া আছে 4 লক্ষ টাকা। এই জন্য দুইটা যোগ করে দুইটা ভাগ করা হয় নাই, যেহেতু একটা দেওয়া আছে এই জন্য এটাকে গড় মজুদ ধরা হয়েছে। ভাগ করে দিলে আমাদের মান বের হবে 10 বার। আশা করি তোমরা এই 16 নম্বর অঙ্কটা সম্পূর্ণ বুঝতে পারছো। এই 16 নম্বর অঙ্কের মাধ্যমেই অনুপাত বিশ্লেষণের সম্পূর্ণ ক্লাস শেষ হয়ে যাবে। আশা করি তোমরা এই 16টা অঙ্ক ভালোভাবে দেখলে শুরু থেকে শেষ পর্যন্ত মোট 5টা ক্লাস দেওয়া আছে। এই 5টা ক্লাসের অঙ্কগুলো তোমরা ধারাবাহিকভাবে যদি দেখতে পারো, আশা করা যায় তোমরা এই অনুপাত বিশ্লেষণের আর কোনো সমস্যা থাকবে না। আর এখানে 16টা অঙ্ক যদি তোমরা ভালোভাবে করতে পারো, পরীক্ষার মধ্যে এই 16টা অঙ্কের নিয়মের মধ্যেই পরীক্ষায় আসবে, এর চেয়ে বেশি বা কম আসবে না, এর মধ্যে থেকেই এই নিয়ম থেকেই আসবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।